বিষয়বস্তু হচ্ছে আমার আজকে আলোচনা কলকাতার পরিবেশ, একদম সাম্প্রতিক যে তথ্য তার আলোকে আমি আলোচনা করব। আমরা আজকে সন্ধ্যায় সমবেত হয়েছি বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের একটা অংশ হিসেবে। আজ থেকে 50 বছর আগে 1972 সালে সুইডেনের স্টকহোমে যে কনফারেন্সটা হয়েছিল, বিশ্ব পরিবেশ সম্মেলন, 114টা দেশের প্রায় 25,000-এর বেশি প্রতিনিধি উপস্থিত ছিল এবং সেখানে পরিবেশ নিয়ে খুব গুরুতর, আমি যদি বলি ভাষায় সিরিয়াস যে আলোচনা, সেই আলোচনার সূত্রপাত হয়েছিল এবং 5ই জুন এই দিনটিকে প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস হিসেবে উদযাপনের একটা অঙ্গীকার নেওয়া হয়েছে। প্রথম যে বছর এটা উদযাপিত হয় 1974 সাল থেকে এটা উদযাপিত হয়েছে, সে বছরের কিন্তু স্লোগান ছিল অনলি ওয়ান আর্থ। একটা গোপাল দাস যে কথা বলছেন ঘটনাচক্রে, এবছরেও এই স্লোগানটা নিয়ে আমরা হাজির হয়েছি। অনলি ওয়ান আর্থ, কেবলমাত্র একটা পৃথিবী আমাদের হাতে রয়েছে বেঁচে থাকার জন্য। যতই আমরা মঙ্গল গ্রহে জরিপ চালাই না কেন, সেখানে আমরা ঘর বাড়ি করার স্বপ্ন দেখি না কেন, এখনো সেটা সুদূর পরাহত বিষয়। স্টিফেন হকিং, বিশিষ্ট জ্যোতির্পদার্থবিদ, তিনি বলেছিলেন এই পৃথিবীতে আমাদের আয়ু আর বড়জোর 100 বছর। এই কথাগুলির অনেকগুলো তাৎপর্য আছে। তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় তিনি ছুঁয়ে যেতে চেয়েছিলেন তার জীবদ্দশায়, সেটা হচ্ছে যেভাবে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, আমাদের সত্যি তার উপর একটা যদি লাগাম আমরা টেনে ধরতে না পারি, আমাদের 100 বছর পর আমাদের বেঁচে থাকার মতো পৃথিবী থাকবে না। এখন ঘটনাচক্রে আমরা করতেই পারি, ভাবতেই পারি, আজকের আমরা যারা যারা আজকে উপস্থিত হয়েছি, একমাত্র আজকে যে সদ্যজাত সে ছাড়া বুক বাজিয়ে কেউ বলতে পারবে না যে 2100 সালে আমরা কেউ বেঁচে থাকবো কিনা। বেশিরভাগই আমরা বেঁচে থাকবো, কিন্তু যে সাস্টেনেবল উন্নয়নের কথা ডক্টর গোপাল দাস বলছিলেন, সুস্থিত উন্নয়ন, সেই সুস্থিত উন্নয়নের রূপরেখা আমরা শুধু আমাদের বর্তমান প্রজন্মের দিকে তাকিয়ে আমরা কিন্তু টানি না, আমরা টানি ভবিষ্যৎ প্রজন্মের দিকে। সুতরাং সেইটা আমাদের বিষয়টিকে মাথায় রাখতে হবে। এবছরও হোস্ট কান্ট্রি ছিল সুইডেন এবং প্রত্যেক বছরের সাথে, গত বছর ছিল পাকিস্তান, এবছর সুইডেন। আমরা এই বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করছি খুব সংকটের একটা পরিস্থিতির মধ্যে। কেন সংকট, তা কলকাতা শহরের নিরিখে আমি খানিকটা আলোচনা করব। বিশেষত 2100 সালে কলকাতার জন্য কি ভয়াবহ বিপদ অপেক্ষা করছে, তার সম্ভাব্য একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি যে সংগঠনের সাথে যুক্ত বলছিলাম, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, 1986 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের 125তম জন্মবার্ষিকী উদযাপনের বছর ছিল। সেই বছরটা আমরা যাত্রা শুরু করেছিলাম অনেকগুলো লক্ষ্য নিয়ে। তার মূল লক্ষ্য ছিল হচ্ছে বিজ্ঞান সচেতনতার প্রসার। যদি এক কথায় যদি আমরা বলি, বিজ্ঞান মনস্কতার প্রসার, বিজ্ঞান সচেতনতার প্রসার। সেদিক থেকে দেখতে গেলে জনস্বাস্থ্য কমিটি এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, তাদের কাছে কিছু সাধারণ কিছু এলাকা রয়েছে যে কাজের ভিত্তিতে আমরা একে অপরের সাথে হাত মিলিয়ে অনেক সময় কাজ করে থাকি। সুস্থিত উন্নয়নের বিষয়টি একটু আগে একটু বলে নিতে চাই আমি। এই কারণে এই যাবতীয় আলোচনা আমাদের সবকিছুর কেন্দ্রবিন্দুতে কিন্তু থাকবে হচ্ছে সুস্থিত উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট। 2015 সালে রাষ্ট্রসংঘের সাধারণ অ্যাসেম্বলির সভার যে ওপেন ওয়ার্কিং গ্রুপ, তারা এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা সুস্থিত উন্নয়ন বিষয়ে কতগুলি লক্ষ্য তারা নিয়ে আসছে। এখানে যে ছবিটা দেওয়া হয়েছে একদম ডান দিকের ওপর দিকে, সেই ছবিটার মধ্যে সুস্থিত উন্নয়নের ধারণা বা কনসেপ্টটা ঢুকিয়ে রয়েছে। কি কনসেপ্ট? এমন একটা উন্নয়ন, সে উন্নয়নের শুধু মাপকাঠি হবে না হচ্ছে অর্থনৈতিক দিকটা, ইকোনমিক ডেভেলপমেন্ট শুধু মাপকাঠি নয়, তার মধ্যে যুক্ত থাকবে সোশ্যাল ইকুইটি, সামাজিক সমতা। উন্নয়নের সুফল যাতে সকলের কাছে পৌঁছয়, তার একটা দৃষ্টিভঙ্গি কিন্তু উন্নয়নের যারা রূপরেখা তৈরি করেন তারা কিন্তু সেই সময় ভেবেছেন। আর তার সাথে সাথে থাকবে হচ্ছে পরিবেশগত ভারসাম্য, অর্থাৎ পরিবেশ, সামাজিক সমতা এবং অর্থনৈতিক উন্নয়ন। এই তিনটাকে যদি যুক্ত করে একটা উন্নয়নের মডেল করার ভাবনা চিন্তা আমরা করতে পারি, তাহলে সেই উন্নয়নটা হবে সুস্থিত উন্নয়ন। 17টা লক্ষ্য ছিল, 169টা টার্গেট, আর লক্ষ্য মাত্রা পূরণের সময় হচ্ছে 2030 সাল, অর্থাৎ 15 বছরের লক্ষ্য মাত্রা নিয়ে গিয়েছি। আমাদের অতীত অভিজ্ঞতা বলে আমরা যে খুব সফল হয়েছি তা নয়। তার কারণ 2000 সালে আমরা এইরকম একটা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল নিয়ে গিয়েছিলাম, 2020 সালে পৌঁছবো এই উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যে কিন্তু আমরা এখনো পৌঁছতে পারিনি। আমাদের যে পরিসংখ্যান সেই তথ্যই তুলে ধরে।
এই যে 17টা লক্ষ্য আছে তার মধ্যে তৃতীয় যে লক্ষ্য দেখুন তাকিয়ে, এনশিওর হেলদি লাইফস অ্যান্ড প্রমোট ওয়েল বিং ফর অল অ্যাট অল এজেস, অর্থাৎ মানুষকে সুস্থভাবে বাঁচার বিষয়টিকে সুনিশ্চিত করতে হবে মানুষের। এবং তার মধ্যে 9টি সাবগোল রয়েছে, তার মধ্যে যে 9 নম্বর যে সাবগোল সেটাতে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে টু সাবস্ট্যান্সিয়ালি রিডিউস দ্য নাম্বার অফ ডেথস অ্যান্ড ইলনেসেস ফ্রম হ্যাজারাস কেমিক্যালস অ্যান্ড এয়ার, ওয়াটার অ্যান্ড সয়েল পলিউশন অ্যান্ড কন্টামিনেশন বাই 2030। অর্থাৎ পরিবেশ দূষণের কারণে যে মৃত্যু বা অসুস্থতার বিষয়টি থাকে তাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে তাকে কমিয়ে আনতে হবে। এই একটা লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। আমরা কলকাতার বিষয় নিয়ে আলোচনা করব। কলকাতার জীবনানন্দ দাশ যতই বলেন থাকুন না কেন যে কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, আমরা কলকাতা যে বিপদের খাদের কিনারে দাঁড়িয়ে রয়েছি তার তাৎপর্যটা আমাদের উপলব্ধি করতে হবে। কলকাতার প্রবলেম আমরা বলতে পারি হচ্ছে বহুমাত্রিক সমস্যা রয়েছে। আমি কতগুলো সমস্যা, পরিবেশ বিষয়ক সমস্যা, সেগুলোকে যদি চিহ্নিত করি, একদম উপরে যদিও খুব স্বল্প পরিসরে আলোচনা করবো, সি লেভেল রাইজ, সমুদ্রের জলস্তরের উচ্চতা বৃদ্ধি, সেটা আমাদের জন্য কি বিপদ নিয়ে আসতে চলেছে সেটা আপনাদের দেখাবো। জলের সংকট, বিশেষ করে গ্রাউন্ড ওয়াটার, তার যে ক্রাইসিস আছে, সংকট আছে। সারফেস ওয়াটারের ক্ষেত্রে, ভূপৃষ্ঠের জলের ক্ষেত্রে সংকটটা অনেক তীব্র না, কারণ আমাদের ঠিক পাশেই গঙ্গা নদী বয়ে যাচ্ছে, সেখান থেকে আমরা পর্যাপ্ত সারফেস ওয়াটারের একটা উৎস আমরা পেতে পারছি। তৃতীয় বিষয় হচ্ছে যে বর্জ্য জলের পরিশোধন এবং আমাদের পূর্ব প্রান্তে যে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড রয়েছে তার সত্যিকারের ব্যবস্থাপনা, তাতে কি সংকটটা লুকিয়ে রয়েছে এই মুহূর্তে আমরা গবেষণার কাজ শুরু করছি। কলকাতার শব্দ দূষণ, কলকাতার যে বিপুল পরিমাণ, প্রায় রোজ যে কঠিন বর্জ্য পদার্থ আমরা নিষ্কাশন করছি, সেই কঠিন বর্জ্য পদার্থে প্রায় 10% হচ্ছে প্লাস্টিক। সেটাকে এই মুহূর্তে যদি আমরা বিজ্ঞানসম্মতভাবে তার ব্যবস্থাপনার যদি আয়োজন না করি কি বিপদ অপেক্ষা করছে সেটাও একটু আমি ছুঁয়ে যাবো। এবং অবশ্যই কলকাতার বায়ু দূষণ। এই এতগুলো বিষয় আমাকে খুব সংক্ষিপ্ত পরিসরে আমাদের তুলে ধরতে হবে। আমি শুরু করবো হচ্ছে সি লেভেল রাইজ। যে কথাটা বলছিলাম যে আমাদের 50 বছর আমরা উদযাপন করছি বিশ্ব পরিবেশ মহাসম্মেলন সুইডেনের স্টকহোমে। সেই সম্মেলনের 50 বছর অতিক্রান্ত হয়েছে ঠিকই, কিন্তু সত্যি অর্থে কথার জাল আমরা অনেক বিস্তার করেছি, কিন্তু কাজের কাজ কিছু হয়। বিজ্ঞানীরা এই সাম্প্রতিককালে যে গোটা বিশ্বের যে সংগঠনটা রয়েছে, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল ফর ক্লাইমেট চেঞ্জ, সংক্ষেপে বলি আমরা IPCC, তারা প্রতি বছর এই নিয়ে নিরন্তর গবেষণা করছেন এবং তাদের যে অ্যানুয়াল রিপোর্ট বা বার্ষিক প্রতিবেদন তারা তুলে ধরতে চাইছেন সেখানে যে কি সংকটের মধ্যে আমরা রয়েছি। তারা চিহ্নিত করছেন যে আমরা প্রাক শিল্প বিপ্লব পরবর্তী সময় আমরা 1.1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এটাকে আমরা পরিহার করতে পারি। প্রতিদিন আমরা শুধুমাত্র গ্রিনল্যান্ড অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি প্রায় 10 লক্ষ মেট্রিক টন বরফ পড়ছে, প্রতিদিন 10 লক্ষ মেট্রিক। প্রতি বছর হিমালয়ের যে হিমবাহ তার 50 সেন্টিমিটার করে চাদর গলে পাতলা হয়ে যাচ্ছে। এই সময়ের মধ্যে 1976 থেকে 2020 এই সময়ের মধ্যে 10 কোটি হেক্টর ক্রান্তীয় অরণ্যকে আমরা পুরো সাফ করে ফেলেছি। তার পাশাপাশি আমরা লক্ষ্য করছি প্রায় 68% প্রজাতি বিলুপ্তির প্রায় খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে। আজকে এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে জলস্তর বৃদ্ধি হচ্ছে, প্রত্যেক বছরে 1.6 মিলিমিটার করে সমুদ্রের জলস্তর বৃদ্ধি হচ্ছে। এই এতগুলো বিষয় এটা কিন্তু সুনিশ্চিতভাবে ইঙ্গিত বহন করছে যে আমরা যতই আজকের আড়ম্বরের সাথে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের 50 বছর আমরা উদযাপন করি না কেন, আমরা কিন্তু লক্ষ্য থেকে বহু দূরে রয়েছি। এবং আমি প্রসঙ্গে একটুখানি উল্লেখ করতে চাই এই কিশোরীর কথা, গ্রেটা থুনবার্গ, সুইডেনের স্টকহোম শহরে যে একা সুইডেনের যে সংসদ রাইক্সট্যাগ, সেখানে গিয়ে রিক্সট্যাগের সামনে গিয়ে সে একা প্রথমে অবস্থান করেছে যে ভবিষ্যৎ প্রজন্মের কথা বলো, যারা রাষ্ট্রপ্রধান তাদের উদ্দেশ্যে করেছে।
প্রথমে একজন দিয়ে শুরু হয়েছিল, তারপর কয়েক মাসের মধ্যে দেখা গেল 1 লক্ষ মানুষ তার আহ্বানে সমবেত হয়েছিল 2018 সালের 20 আগস্টের পর। তার 1 বছর পর এই গ্রেটা থুনবার্গ গিয়ে উপস্থিত হয়েছিল কানাডার মন্ট্রিয়াল শহরে। সেখানে জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রীকে উল্লেখ করে বলছেন যে আপনারা গাল ভরা অনেক শব্দ ব্যবহার করছেন, কিন্তু কাজের কাজ কিছু করছেন না। সমস্ত রাষ্ট্রপ্রধানদের উদ্দেশ্যে অনেকে তাকে উন্মাদ বলেছে, কিন্তু আজও সেই কথা হচ্ছে প্রত্যেক শুক্রবার আমরা প্রতিবাদ করব পরিবেশের জন্য। যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সুস্থিত উন্নয়নের কথা আপনারা রাষ্ট্রপ্রধানরা বলে এসেছেন, সেটা শুধু কথার কথা রয়ে গিয়েছে। এই সত্যর কথা সে নির্মোহভাবে উচ্চারণ করেছিল। সেজন্য আজকের একদম শুরুতেই তাকে একটুখানি মনে করে দিতে চাই। এবং এই যে বরফ গলার চিত্রটা দেখে 1980 থেকে 2010 সালে কিভাবে বরফ মেরু অঞ্চলে গলেছে তার একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। এবং তার ফলশ্রুতি স্বরূপ এটা আমাদের দৈনন্দিন অভিজ্ঞতায় দেখি যে এক্সট্রিম ওয়েদার কন্ডিশন যাকে আমরা বলি, কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে খরার প্রকোপ, কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি হচ্ছে প্লাবন, জলপ্লাবন। এই যে এক্সট্রিম ওয়েদার কন্ডিশন, গোটা বিশ্ব জুড়ে তার চিত্র আমরা দেখতে পাচ্ছি। কলকাতার বিষয়টা আসে, এখানে যে পরিসংখ্যানগুলো দেওয়া হয়েছে একটু ধৈর্য সহকারে দেখবেন। পরিসংখ্যানগুলো আইপিসিসি, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল ফর ক্লাইমেট চেঞ্জ, এই চেতাবনী উচ্চারণ করেছে যে 2081 থেকে 2100 এই সময়ের মধ্যে কলকাতার ক্ষেত্রে গড় তাপমাত্রা বৃদ্ধি হবে প্রাক শিল্প বিপ্লব স্তরের থেকে 4.5 ডিগ্রি সেলসিয়াস বেশি, এবং সেটা 1850-1900 এই সময় থেকে এই সময়ের সাপেক্ষে 4.5 ডিগ্রি সেলসিয়াস বেশি। এবং দেখা যাবে যে সারফেস এয়ার টেম্পারেচার তার ক্ষেত্রে যে সব থেকে বেশি বৃদ্ধি করবে কলকাতা শহরে। এই মুহূর্তে আইপিসিসি বলছে যে 45টা কোস্টাল সিটি, সেই কোস্টাল সিটি প্লাবনের শিকার হবে, 15 কোটি মানুষ বাস্তুচ্যুত হবে। আমি পরের ছবিটা দেখাবো আপনাদের। এবং এর ফলে সুন্দরবন লাগোয়া অঞ্চলে সি লেভেল রাইজ হবে, সেটা প্রায় 60 সেন্টিমিটার, যা আছে তার থেকে 60 সেন্টিমিটার সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাবে। এবং পাশাপাশি কলকাতা শহরে যে তাপমাত্রা বৃদ্ধি হবে তার অন্যতম কারণ হচ্ছে আমরা অনেক দিনের চেষ্টায় গোটা কলকাতা শহরে নগরায়নের নামে আমরা কংক্রিটের জঙ্গল তৈরি করেছি। এবং এই কংক্রিটের জঙ্গল আপনারা জেনে আশ্চর্য হবেন, পরে আলোচনা করব যে কলকাতার গ্রিনারি লস গত 20 বছরে 15 বছরের মধ্যে কি হয়েছে। যেমন 2011 থেকে 2021 এই সময়টা ভাবি, 30% লস, 30% নষ্ট হয়েছে আমাদের গ্রিনারি। কলকাতা শহরে যেখানে গ্রিন বেল্ট আছে হচ্ছে শুধুমাত্র 0.1%-এরও কম, যেখানে মুম্বাই শহরে আছে 11%। আমরা যেভাবে সবুজকে নষ্ট করেছি, আজকের তাপমাত্রা বৃদ্ধি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আমরা দৈনন্দিন অভিজ্ঞতায় টের পাচ্ছি আমরা তাপমাত্রা বৃদ্ধিতে কিভাবে নাকাল হচ্ছে। তাহলে এই আরবান হিট আইল্যান্ড এফেক্ট যাকে বলে বিজ্ঞানীরা, তার ফলে দেখা যাচ্ছে যে কলকাতার এই কংক্রিটের জঙ্গল আমাদের তাপমাত্রা ক্রমশ বাড়াচ্ছে। এই হচ্ছে চিত্র 2100 সালে কোস্টাল ফ্লাডিং কোথায় হবে। এবং এখানে এই আকাশী অংশটা যেটা রয়েছে সেখানে মাইল্ড হবে, এবং যেখানে এক্সট্রিম যেখানে ডিপ ব্লু কালার, 97% মানুষ উৎখাত হবে। এবং অন্তত পক্ষে কলকাতা শহরেরই প্রায় 2 মিলিয়ন পপুলেশন, মানে 20 লক্ষ মানুষ, বিশেষ করে যারা গঙ্গার লাগোয়া অঞ্চলে থাকবেন পশ্চিম প্রান্তে কলকাতা শহরে, তাদের উৎখাত হবে। এখন এই কথাটা বললাম আমাদের ভেবে যদি আমরা একটা তৃপ্তি অনুভব করি যে 2100 সালে আমি বাঁচবো না, সুতরাং আমার ভেবে কাজ নেই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি পৃথিবীকে আমরা রেখে যাবো, এই চিত্রটা হচ্ছে যে মডেলিং করে তারা দাঁড় করিয়েছে। 6টা শহর গোটা বিশ্বে আন্ডার ওয়াটারে চলে যাবে 2030 সালে, বিজ্ঞানীরা তারা আশঙ্কা করে। কোন 6টা শহর? আমস্টারডামের কথা আমরা জানি, নিচুতে থাকা শহর, বাসরা ইরাকে, নিউ অরলিয়ান্স মার্কিন যুক্তরাষ্ট্রে, ভেনিস ইটালি, হোচিমিন সিটি ভিয়েতনামে, এবং কলকাতা ভারতবর্ষে। এই সংকটের কথাটা ছুঁয়ে গিয়ে আমি যে বিষয়টা নেব, কারণ এখানে আলাদাভাবে বিশেষ আলোচনা করার নেই। আমাদের কলকাতার গ্রিনারি
সবুজ আয়নের কাজটাকে আমাদের দ্রুততার সাথে এগোতে হবে। আমরা শুধুমাত্র আমফানে সরকারি হিসেব বলছে আমরা 15,000 গাছ হারিয়েছি, প্রকৃত তথ্য হচ্ছে 50,000। এবং যা মাননীয় বিচারপতিদের যে রায় আছে কলকাতা হাইকোর্টে, একটা গাছ পিছু 10টা গাছ পোতার কথা, সেই কাজ আমরা করছি না, বরং নির্বিচারে আমরা বৃক্ষচ্ছেদন করছি। দ্বিতীয় যে বিষয়টাতে আসবো সেটা হচ্ছে কলকাতার জলের সংকট। আমি এই ছবিটা দেখিয়ে আলোচনাটা সূত্রপাত করি। জলের সংকট আমাদের খুব পরিচিত ব্যক্তিত্ব, ভারতের ক্রিকেট দলের কিছুদিন আগে অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। আমরা গর্ববোধ করি 2019 সালের 8ই জুন সমস্ত জাতীয় স্তরের তো বটেই, আমাদের আঞ্চলিক স্তরের সমস্ত সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল এই খবরটা। বিরাট কোহলিকে 500 টাকা, মাত্র 500 টাকা জরিমানা করা হয়েছে। কিসের জন্য? বিরাট কোহলি যে অঞ্চলে বসবাস করেন, তার বসত করে যেখানে গুরগাঁও মিউনিসিপাল কর্পোরেশন বিরাট কোহলিকে 500 টাকা জরিমানা করেন। কেন করেন? বিরাট কোহলির বাড়িতে যে 10টি গাড়ি আছে, সেই 10টি গাড়ির জন্য বিরাট কোহলির রোজ গড়পড়টা গুরগাঁও মিউনিসিপাল কর্পোরেশনের সরবরাহ করা পরিশুদ্ধ পানীয় জল প্রায় 1000 লিটার করে খরচ হয়। তার ফলে সেটা গুরগাঁও মিউনিসিপাল কর্পোরেশন মনে করেছিল একটা গরিব অপরাধ, সেই কারণে টোকেন ফাইন 500 টাকা দিয়ে সতর্ক করেছিল ভারতের তৎকালীন ক্রিকেট দলের অধিনায়ক। গুরগাঁওর মতো জায়গা, দিল্লির মতো জায়গা, সমগ্র উত্তর ভারতে, আমরা পরে ছবি লাগাবো, জলের সংকট এতটাই তীব্র, 1000 লিটার পানীয় জল গাড়ি ধোয়ার জন্য ব্যবহার করা, সেটা একটা চরম বিলাসিতার নিদর্শন। জলের সংকট বললে আমাদের মনে পড়ে যাবে, ছোটবেলায় আমরা পড়েছি যে পৃথিবীতে 4 ভাগের মধ্যে 3 ভাগ জল, 1 ভাগ স্থল, একদম ছোটবেলা থেকে পড়া শোনা কথা। তা সত্ত্বেও আমরা জল নিয়ে এত আলোচনা করি না। আমি একটু মৌলিক প্রশ্নগুলোকে ছুঁয়ে যেতে চাই। অষ্টাদশ শতাব্দীর ইংল্যান্ডের রোমান্টিক কবিদের মধ্যে যিনি অগ্রগণ্য, তিনি ছিলেন স্যামুয়েল টেলর কোলরিজ। তার বিখ্যাত কবিতাটা যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া, দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার, সেখানে তিনি বলছেন ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, নট এনি ড্রপ টু ড্রিঙ্ক। চতুর্দিকে জল, অথচ এক ফোঁটা খাবার নেই। এই সংকটটাই হচ্ছে সত্যিকারের সংকট। যদি আমরা ছবিটা দেখি এবং ছবিটাকে বোঝার চেষ্টা করি, দেখুন কতটা জল আছে আমাদের বিশ্বে। 1.386, একদম উপরের ছবিটা, 1.386 ইন্টু 10 টু দি পাওয়ার 18, কম নয় সংখ্যাটা, ঘন মিটার। একের পর 18টা শূন্য বসাতে হবে, অনেক জল নিঃসন্দেহে। কিন্তু ফ্রেশ ওয়াটার, মিষ্টি জল কতটা? মাত্র 2.8%। আর 97.2% স্যালাইন ওয়াটার বা নোনা জল বা লবণাক্ত জল। এই জলটা রয়েছে মূলত হচ্ছে সাগরের, মহাসাগরের খাঁড়ি অঞ্চল, আমরা ইংরেজিতে যাকে বলি ব্ল্যাকিশ ওয়াটার। এই জল আমরা খাবার কথা ভাবতে পারি না, আবার এই জলটাকে যদি পরিশোধন করে খাবার উপযোগী করতে হয়, সেটা একটা কষ্টসাধ্য ব্যাপার। যে প্রযুক্তিটা এতদিন ছিল সেই জলটাকে খাবার জন্য উপযোগী করার জন্য, এই হালফিলের ঘটনা, সেটাকে সুপ্রিম কোর্ট বলেছিল এই প্রযুক্তিকে বাতিল করতে। কারণ ওই জলগুলো যদি আমরা খাই, দেখবেন বাজারে যে সমস্ত এখনকার পরিভাষাকে বলে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, আগে আমরা বলতাম মিনারেল ওয়াটার, এখন বলি আমরা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। কারণ ওটাকে মিনারেল বলা যাবে কিনা সন্দেহ। তার গায়ে লেখা থাকবে, দুটো কথা লেখা থাকে, একটা হচ্ছে যে ইউভি ফিল্টার, আর একটা লেখা থাকে আরও ট্রিটমেন্ট। আমরা টিভিতে দেখি কেন্ট আরও, হেমা মালিনীর ছবি, হেমা মালিনী গর্বের সাথে বলছেন কেন্ট আরও জল খান। এই যে আরও ট্রিটমেন্ট যখন করা হয়, আমাদের বেঁচে থাকার জন্য যে সমস্ত লবণ পুরো দরকার, সেগুলোকে সেটা এতটাই দূর করে দেয়, নির্ধারিত মাত্রা থেকে এতটাই কম, সেই জল পান করা সুপ্রিম কোর্টের রায় হচ্ছে সেটা হচ্ছে অস্বাস্থ্যকর। সুতরাং আমরা ভাবছি যে আরও ট্রিটমেন্ট করে জল খাচ্ছি, খুব স্বাস্থ্যকর, আদৌ স্বাস্থ্যকর না। এখন এই 97.2% এই যে লবণাক্ত জল, তার এখনো অব্দি যে প্রযুক্তি ছিল সেটা হচ্ছে আরও প্রযুক্তি। এবং আপনারা জানবেন মধ্যপ্রাচ্যের মতো দেশ, যেখানে জলের খুব সংকট, তারা বাধ্য হয়ে হচ্ছে যে এই ধরনের ট্রিটমেন্ট অত্যন্ত কস্টলি। 1 লিটার জলের দাম আমরা জানি, বিসলেরি হোক, অ্যাকোয়াফিনা হোক, এই জলের দাম হচ্ছে 1 লিটার জলের দাম হচ্ছে অন্তত 20 টাকা। তাহলে 20 টাকা দিয়ে আমাদের প্রত্যেক দিন একজন গড়পড়তা পুরুষ মানুষের জল লাগে হচ্ছে 3.5 লিটারের মতো, মহিলাদের একটু কম, 3 লিটারের একটু বেশি। তাহলে যদি একটা পরিবারে 4 জন থাকে,
সদস্য, আমি যদি কম করে ধরে নিই 3.5 লিটার করে হলে লাগবে হচ্ছে 14 লিটার জল লাগবে। 14 লিটার জলের জন্য পানীয় জল, 14 লিটার পানীয় জলের জন্য খরচ হবে হচ্ছে 20 টাকা করে যদি হয় 280 টাকা। 280 টাকা মানে 30 দিনে কত করে বুঝতে পারছেন? তাহলে যে সচ্ছল পরিবারের মানুষ তারা পাবে এই জল খেতে, সাধারণ গরিব মানুষকে এই জল বিক্রি করে আমরা অন্তত দিতে পারবো। তাহলে এই ফ্রেশ ওয়াটার যেটা 2.8% রয়েছে, স্যালাইন ওয়াটারটা কিন্তু আমাদের ধরা ছোঁয়ার বাইরে এখনো। আমরা অন্তত পানীয় জল হিসেবে ব্যবহার করতে পারি না, আমরা অন্তত এখনো সেচ কাজের জন্য, কৃষি কাজের জন্য ব্যবহার করার কথা ভাবতে পারি না। আমরা এখনো ভাবতে পারি না এটি শিল্পের কাজের জন্য ব্যবহার করা, কারণ তাতে ক্লোরাইড কন্টেন্ট তা প্রায় আপনার 30,000 থেকে 40,000 মিলিগ্রাম পার লিটার। সুতরাং সেই জল আমাদের কোনো বেনিফিশিয়াল পারপাস, যাকে আমরা বলি উপকারী যে সমস্ত কাজে, দরকারি কাজে সেটা আমরা ব্যবহার করতে পারি। এই 2.8% যে ফ্রেশ ওয়াটার রয়েছে তার মধ্যে মাটির তলায় জল রয়েছে, গ্রাউন্ড ওয়াটার রয়েছে 0.6% মাত্র, আর ভূপৃষ্ঠের জল রয়েছে 2.2। এই মাটির তলার জল এই ফেলে আসা শতাব্দীর গোড়ায় অব্দি আমরা কিন্তু কখনো খুব একটা প্রযুক্তি আমাদের ছিল না সেই জলটাকে কিভাবে ব্যবহার করতে। তখন আমরা টিউবওয়েল ব্যবহার করতে শিখিনি, পাম্প করে জল তুলতে শিখিনি। তখন আমরা বাধ্য হতাম হচ্ছে সারফেস ওয়াটার, গঙ্গার জল ব্যবহার করতে। আমি দুজনের কথা বলবো, ঐতিহাসিক চরিত্র, অনেকেই আমরা তাদের জন্য গর্ববোধ করি, ডিলোজিয়াম এবং ডেভিড হেয়ার। জানেন এরা কি জন্য মারা গিয়েছে? এরা এই সারফেস ওয়াটার, গঙ্গার জল খাওয়ার জন্য মারা গিয়েছে, কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। কারণ তখন প্রযুক্তি ছিল না যে গঙ্গার জলকে কি করে ব্যাকটেরিয়া মুক্ত করা হয়। ব্যাকটেরিয়া মুক্ত করার জন্য তখন প্রযুক্তি ছিল হচ্ছে কাপড়ের টুকরো, খানিকটা ফটকিরি বা অ্যালাম, সেই ব্যবহার করলে কখন ব্যাকটেরিয়া মরে যায়। ফলে তারা ওই জল পান করে ধীরে ধীরে সাহেব তো অনেক অকালে বেলা 25-26 বছর বয়সে মারা গিয়েছিল, 22 বছর। তাহলে এই সারফেস ওয়াটারকে তখন ট্রিটমেন্ট করার প্রযুক্তি আমাদের ছিল। আমরা যখন গ্রাউন্ড ওয়াটার ব্যবহার করতে শিখলাম, মাটির তলা থেকে জল উত্তোলন করতে শিখলাম, তখন এমনভাবে শিখলাম, সবুজ বিপ্লব হলো ঠিকই, কিন্তু জলস্তর হু করে নেবে। এখন আমাদের এই সারফেস ওয়াটার দেখুন 2.2% পরিমাণে অনেক বেশি, নদীতে আছে, হ্রদে আছে। সেই জলের মধ্যে ময়েশ্চার বা বাষ্প হিসেবে আছে 0.04%, বরফ হিসেবে আছে আইসকেয়ার বা গ্লেসিয়ার, হিমবাহেতে আছে 2.15%, আর শুধুমাত্র 0.01% নদীতে বা স্ট্রিমে। তাহলে পরিমাণটা কত? এত বড় বিপুল পরিমাণ জল সম্পদ, তার মাত্র 0.01% রয়েছে যে নদীতে। তাহলে তাকে আমাদের সংরক্ষণ করতে হবে। গ্রাউন্ড ওয়াটার রয়েছে 0.6 আর 0.01% হচ্ছে রিভারের ভূপৃষ্ঠের জল। তাহলে 0.61% দুটো যোগ করে যদি মনে রাখতে হবে, এই 0.6%-এর মধ্যে একটা বিপুল পরিমাণ জল আমরা তুলতে পারি না, অল্প পয়সায় তুলতে পারি না মাটির তলা থেকে। তাহলে আমাদের জলের সংরক্ষণ, জল দূষণকে প্রতিরোধ করা কেন জরুরি, এই পরিসংখ্যান থেকে আমাদের বুঝতে হবে। আর চিত্রটা দেখুন, দুটো ছবি দেখুন। এটা ভারতবর্ষের ছবি 2005 থেকে 2015, জলস্তর কতটা নেমেছে। 2005 সালে ছিল 18.77 মিটার বিলো গ্রাউন্ড লেভেল, সেটা এখন 34, এটা গড় পড়তা হয়েছে গোটা ভারতবর্ষে। 2015 সালে 34.8 ছিল। 2021 পরিসংখ্যান করে দেখুন তার থেকে অনেক বেশি। আর এই পাশের ছবিটাতে দেখুন আপনারা যে ভারতবর্ষের এই 54%, সেখানে মূলত হচ্ছে পশ্চিম ভারত, উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চল। আমরা খানিকটা মুক্ত, যেখানে হাই টু এক্সট্রিমলি হাই ওয়াটার স্ট্রেস রয়েছে। এবং এই ওয়াটার স্ট্রেসের জন্য বড় কারণ হচ্ছে ইরিগেশন, বা যেটা প্রায় 85% জলের ব্যবহারের জন্য তার। এখন মনে রাখতে হবে, বিজ্ঞানীরা ভাবছেন, স্বামীনাথনের মতো মানুষজন ভেবেছেন যে আমাদের এই খাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে, আর আমরা ভাত খাবো, রুটি খাবো, এই দিকে থাকতে চলবে। যে পরিমাণ বিপুল পরিমাণ জল লাগে ধান চাষ করতে, সেই জলের যোগান একসময় দেওয়া যায়। আমাদের এখন শিখতে হবে কি করে জোয়ার, বাজরা, রাগি খেয়ে বাঁচতে হয় রাজস্থানের মানুষদের। সেদিকে আমাদের ধীরে ধীরে এগোতে হবে, কারণ সেই সংকটের দিকে আমরা ধীরে ধীরে এগোচ্ছি। দেখুন, মাথা পিছু জলের লভ্যতা আমি পরিসংখ্যান করে দিচ্ছি এই কারণে, 1951 সালে সদ্য দেশ স্বাধীন হয়েছে। যে মানুষটা জন্মালো, যে শিশুটা সেদিন জন্মেছিল, তার জন্য বরাদ্দ ছিল
5,177 ঘনমিটার প্রতি বছর জল বরাদ্দ তার জন্য আছে। 2025 সাল আর কয়েক বছর পরে সেই পরিমাণটা গিয়ে দাঁড়াবে 1341। 2050 সালে পপুলেশন বাড়ছে, জনসংখ্যার বিস্ফোরণ ঘটছে। জনসংখ্যা হবে 2050 সালে অনুমান করা হচ্ছে 164 কোটি। মাথা পিছু জল থাকবে 1140 ঘনমিটার। আমরা ধীরে ধীরে ওয়াটার স্ট্রেসড কান্ট্রি শিরোপা অর্জন করতে চলেছি। এবং এইখানে দেখা যাবে যে কোন কোন দেশে, দেখুন উন্নত দেশগুলোতে, ডেভেলপড কান্ট্রিজে, সেখানে জনসংখ্যা বৃদ্ধির হার তুলনামূলকভাবে অনেক কম উন্নয়নশীল দেশগুলোতে। এবং মাথা পিছু জলের যে লভ্যতা, সেটা দেখুন কোথায় ভারতবর্ষের অবস্থান আর কোথায় ব্রাজিল বা অস্ট্রেলিয়ার মতো দেশের অবস্থান। মাথা পিছু জলের লভ্যতা। কলকাতা শহরের ক্ষেত্রে আমি সমস্যার কথাটা ঢোকার আগে যে কথাটা বলবো, যেটা গোটা ভারতবর্ষের চিত্র, যে নদী পলিউটেড, এই স্ট্রেচটা, নদীর যে অংশটা পলিউটেড, দূষিত, সেই অংশটা হচ্ছে 2009 সালে ছিল 121, 2015 সালে হচ্ছে 275। এবং জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বর্জ্য জল তার পরিমাণও বাড়ছে। সেটা 38,000 মিলিয়ন লিটার প্রতিদিন থেকে এখন 2015 সালের হিসেবে হচ্ছে 62,000 মিলিয়ন লিটার। আমি ডান দিকে যে ছবিটা দেখিয়েছি সেটা হচ্ছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, পূর্ব কলকাতার জলাভূমি, সংকটাপন্ন অবস্থা। 1983 সালে যখন একটা সার্ভে করা হয় তখন দেখা গিয়েছিল সেখানে ভেড়ি রয়েছে প্রায় 965টা। আজকের পরিসংখ্যান, আমি কিছুদিন আগে পশ্চিমবঙ্গ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের একজন উপদেষ্টা, তার সাথে কথা বলছিলাম, তিনি বললেন এখন তারা সুমারি করে দেখেছেন 255 থেকে 260টার মতো হয়েছে। 964 থেকে 254 ভেড়ি গুছিয়ে ফেলা হয়েছে। এবং এই ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, তার অবদানটা শুধু দেখুন, পূর্ব কলকাতার জলাভূমি, সেটা প্রতিদিন 600 মিলিয়ন লিটার বর্জ্য জল পরিশোধন করে, একটা প্রাকৃতিক উপায় পরিশোধন করে। একজন মানুষ, বিজ্ঞানী, তিনি প্রয়াত, আমরা সশ্রদ্ধায় তাকে স্মরণ করি, কারণ ধ্রুবজ্যোতি ঘোষ, অধ্যাপক ডক্টর ধ্রুবজ্যোতি ঘোষ। তিনি মুখের রক্ত তুলে পরিশ্রম করেছিলেন এর তাৎপর্যটা বোঝানোর জন্য, যে একে রক্ষা করতে হবে, একে গুছিয়ে ফেলে অট্টালিকা বানাবেন না, নগরায়নের অজুহাত থেকে গুছিয়ে ফেলবেন। এইখানে আমরা আবর্জনা আমরা নিষ্কাশন করি 4,500 টন প্রতিদিন। সবজি উৎপাদন করি 150 টন, মাছ উৎপাদন হয় 30 টন। এখানে 1 লক্ষ লোকের জীবিকার সাথে যুক্ত হচ্ছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড। তাকে আমরা আস্তে আস্তে নগরায়নের অজুহাতে, সাম্প্রতিক অতীতে সেটা অত্যন্ত উৎকটার সাথে ঘটেছে, নগরায়নের অজুহাতে তাকে আমরা এই ভেড়িগুলোকে বুঝিয়ে ফেলেছি। ফলে কলকাতার প্রাকৃতিকভাবে যে জল পরিশোধন, বর্জ্য জল পরিশোধনের যে ব্যবস্থা, কলকাতার প্রাকৃতিকভাবে বৃষ্টির জল নিষ্কাশনের যে ব্যবস্থা, তাকে বিপর্যয়ের কিনারায় ঠেলে দেওয়া হচ্ছে। এই হচ্ছে চিত্র, হচ্ছে কলকাতার গ্রাউন্ড ওয়াটার কোয়ালিটি সিনারিও। এগুলো প্রত্যেকটা নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া হচ্ছে। কোথায় দেখুন, এখানে একটা জিনিস বলা হচ্ছে যে সংযোজিত, সাম্প্রতিককালে সংযোজিত এলাকা, অর্থাৎ জোকা অঞ্চলগুলো সেখানে ছবির মধ্যে নেই। এখানে দেখুন যে নীল অংশগুলোতে টিউবওয়েলটা কত গভীরতায় গিয়ে জল তুলতে পারে, 220 মিটার তলায় গিয়ে জল তুলছে এই অঞ্চলগুলো। আমরা যে অঞ্চলে বসবাস করি, এই দেখুন 131, 32, 30, 29 থেকে শুরু করে বেহালার 122, 23, 24, এই পুরোটা আকাশ। সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড তারা এই ম্যাপটা প্রকাশিত করেছে যে আমরা জলস্তরটা কতটা নেমে গিয়েছে, এবং জলস্তর কিভাবে নামছে। কলকাতা শহরে 50 বছরে নেমেছে 15 থেকে 16 মিটার জলস্তর, এবং তার ফলে মাটি ক্রমশ ধসে যাচ্ছে, নেমে যাচ্ছে। ল্যান্ড সাবসিডেন্স যাকে আমরা বলি, 12 থেকে 18 মিলিমিটার প্রতি বছর। তাদের বাড়িগুলো, এই যে দুর্গা বিউটি লেনের ঘটনা আমরা জানি, বউবাজারে এরকম অজস্র ঘটনা ঘটতে পারে। সামান্য একটু যদি এক্সকাভেশন হয়, খননের কাজ হয়, তাহলে বাড়িগুলো বসে যেতে পারে, যেভাবে সাম্প্রতিককালে যেভাবে ল্যান্ড সাবসিডেন্সের ঘটনা ঘটেছে। এবং যত গভীরতায় আমরা যাব, আর্সেনিকের দূষণের শিকার হওয়ার সম্ভাবনা তত বেশি, এবং তার সাথে সাথে অবশ্যই জল তোলার খরচ বেশি হয়। এবং দেখা গিয়েছে যে 1970 থেকে 1980 এই সময় লার্জ স্কেল এক্সট্রাকশন, জল তোলার প্রক্রিয়াটা হয়েছে। আমরা যদি পরের ছবিটায় যাই, সেটা হচ্ছে যে কলকাতার
ওয়াটার কোয়ান্টিটি সিনারি যদি ভাবি, কলকাতা কর্পোরেশনের দেওয়া হিসেবে আমি বলছি 45 লক্ষ মানুষের জন্য কলকাতা কর্পোরেশন জল দিচ্ছে। মনে রাখবেন কলকাতা কর্পোরেশনের একটা বড় জলের উৎস হচ্ছে কিন্তু গঙ্গা, এবং তার সাথে সাথে পরিযায়ী যে জনসংখ্যা সেটা প্রায় 5 লক্ষ, অর্থাৎ 50 লক্ষ মানুষের জন্য কলকাতা কর্পোরেশন জল সরবরাহ করে। এবং যেখানে নির্ধারিত মাত্রা হচ্ছে 150 লিটার প্রতিদিন, কলকাতা কর্পোরেশন তার থেকে বেশি গড় পড়তে যদি আমরা হিসেবে, এবং মোটের ওপর হচ্ছে 400 মিলিয়ন গ্যালন প্রতিদিন জলের বন্দোবস্ত করছে টালা, গার্ডেন ব্রিজ, ধাপা এবং জোড়াবাগান পাম্পিং স্টেশনের মধ্যে। কিন্তু তার বাইরে কলকাতার 14,000 স্ট্যান্ড পোস্ট রয়েছে, রাস্তার ধারে পোস্ট। গত সপ্তাহে আমি শিয়ালদা অঞ্চলের মিত্র ইনস্টিটিউশনে এই কলকাতা পরিবেশ নিয়ে আলোচনা করতে গিয়েছিলাম, দেখলাম রাস্তার ধারে স্ট্যান্ড পোস্ট রয়েছে, সবগুলো দুটো কোনো ফল নেই, অকাতরে জল বেরিয়ে যাচ্ছে। তার সাথে আছে 12,000 হ্যান্ড টিউবওয়েলস এবং 2,500 লার্জ টিউবওয়েলস। এইখানে একটা চিহ্ন আছে, জিজ্ঞাসা আছে, 2,500 লার্জ টিউবওয়েল, সেগুলো হচ্ছে মূলত বহুতল অট্টালিকা আছে। এবং তারা এটা হচ্ছে আমি বলছি যে অনুমতি প্রাপ্ত কলকাতা পৌরসভার কাছে যে হিসেব রয়েছে, তার বাইরে অসংখ্য এরকম লার্জ টিউবওয়েল রয়েছে, বড় বড় যারা আবাসনে, তারা নির্বিচারে জল তুলছে মাটির তলাতে। এবং সেটা আমার, আপনার এবং খানিকটা পুরো প্রশাসনের নজরদারির বাইরে। ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন তারা একটা গবেষণা করে বলেছেন যে কলকাতার যে জল সরবরাহ করা হয়, এই যে বললাম 400 মিলিয়ন গ্যালন প্রতিদিন, 1 গ্যালন মানে হচ্ছে প্রায় 3.5 লিটারের একটু বেশি, সে তার মধ্যে 30 থেকে 40% হচ্ছে অপচয় রয়েছে। এই যে স্ট্যান্ড পোস্ট রয়েছে, নানাভাবে লিকেজ রয়েছে সেগুলোর মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে 30 থেকে 40%, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে যখন ক্লাসে পড়াই, ডিজাইন করি যখন ওয়াটার সাপ্লাই সিস্টেমে, তখন ধরে নিই 30% লস, মানে বেহায়ার মতো ধরে নিয়েছে 30% লস। সেটাকে নিয়ন্ত্রণ করার কোনো ভাবনা চিন্তা আমাদের মধ্যে কাজ করে। আর এই চিত্রটা কলকাতা পৌরসভা স্বীকার করবে। আপনি যদি বলেন এই চিত্রটার কথা স্বীকার করবেন, কিন্তু আমি তার উৎসটা বলছি। এই উৎস হচ্ছে যে বিজ্ঞানীরা করেছেন, তারা একটা খ্যাতনামা জার্নাল এটা প্রকাশ করেছেন, এনভায়রনমেন্টাল মনিটরিং এন্ড অ্যাসেসমেন্ট, এলসেভিয়ার পাবলিকেশনের একটা জার্নাল, খুব বিশ্ববিখ্যাত জার্নাল। তাদের 2016 সালের সেপ্টেম্বর মাসের সংখ্যায় এই চিত্রটা কলকাতা শহরে প্রকাশিত হয়েছে। দেখুন, যেখানে 50 ppb, এই মুহূর্তে আর্সেনিকের মাত্রা হচ্ছে 10 মাইক্রোগ্রাম প্রতি লিটার, যাকে আমরা বলি পিপিবি, পার্টস পার বিলিয়ন। হলুদ অংশগুলোতে হচ্ছে 10 থেকে 50-এর মধ্যে, অর্থাৎ নির্ধারিত মাত্রার থেকে বেশি। 50 থাকা মানে হচ্ছে নির্ধারিত মাত্রার থেকে 5 গুণ বেশি, 10 মাত্রা আর 50 যদি থাকে। যারা 124 নম্বর ওয়ার্ডে থাকেন, 123 নম্বর ওয়ার্ডে থাকেন, 121-এ থাকেন, 120-তে থাকেন, লাল অঞ্চলের মধ্যে থাকেন। আর মাটির তলার জল হচ্ছে আর্সেনিক দূষণের দূষিত। 125-এ আমার মতো লোকজন যারা থাকে, একটু হাসতে পারি যে 10 থেকে 50-এর মধ্যে রয়েছে। 25, 26, 28, আবার 127টা হয়ে যাচ্ছে যে 50-এর থেকে বেশি, নির্ধারিত মাত্রা থেকে 5 গুণ বেশি। আমরা জানি না কোন সময় টিউবওয়েলের জলটা নিয়ে আসছে। এখন তো আমরা শুনেছি কর্পোরেশন আবার টিউবওয়েলের জল মাটির তলা থেকেও তো জল তুলে দেয়। তাহলে কোন জলটাতে কি আছে আর্সেনিক, কলকাতা কর্পোরেশনকে বলে এটা স্বীকৃতি দেবে? না, ওটা আমাদের রিপোর্টে নেই। রিপোর্ট কিভাবে তৈরি হয়, আমার কাজের অভিজ্ঞতা থেকে আমি জানি যে পিএইচ ডিপার্টমেন্ট কিভাবে আর্সেনিকের মাত্রাটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিভাবে কম দেখায়, যাতে আমরা আসন্ন বিপদ সম্বন্ধে সচেতন না থাকি। এবং তার পাশাপাশি দুটো বড় বিপর্যয় আছে। একটা হচ্ছে ম্যাঙ্গানিজ জলের মধ্যে, যার নির্ধারিত মাত্রা হচ্ছে 0.3 মিলিগ্রাম পার লিটার, আমরা পাচ্ছি 1.4 মিলিগ্রাম পার লিটার। স্যার রয়েছেন, এতে দেখা যাচ্ছে বিজ্ঞানীরা বলছেন যে এটা শিশুদের স্মরণ শক্তি, স্মৃতিশক্তি, অ্যাটেনশন এবং মোটর স্কিল, অর্থাৎ স্নায়বিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে ক্ষতিগ্রস্ত। আর জলে আয়রন পাওয়া যাচ্ছে নির্ধারিত মাত্রা, যেখানে 1 মিলিগ্রাম পার লিটার মানে পারমিসিবল লিমিট, অ্যাকসেপ্টেবল লিমিট হচ্ছে 0.3, সেটাতে 23 মিলিগ্রাম পার লিটার হচ্ছে, 23 গুণ বেশি হচ্ছে। এবং তার ফলে হেমোক্রোমাটোসিস বলে যে রোগটা, অর্থাৎ আয়রনের সঞ্চয় ঘটছে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে, তারপরে দেখা যাচ্ছে লিভার, হার্ট, প্যানক্রিয়াস সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং তার পাশাপাশি ডায়াবেটিসের মতো রোগেরও দেখা যাচ্ছে যে বিপদটা
সংকটটা অনেক বেশি তীব্র হচ্ছে। তাহলে কি করতে হবে, কতগুলো পন্থার কথা এখানে বলেছি আমরা। ওয়াটার এফিসিয়েন্ট ফিক্সচার, প্রথমত লস কমাতেই হবে। মূল দায়িত্ব অবশ্যই পুরসভার নাগরিক সচেতনতার প্রয়োজন। রাস্তার ধারে কল আমার বলতে দ্বিধা নেই। আমার বিশ্ববিদ্যালয়ে অনেক সময় দেখি আমি যে টয়লেটে ওই হয়তো কলটা খুলে দিয়ে চলে গেছে, কোনো কারণে সাপ্লাই নেই, তারপর যে যার মতো জল পড়ে যাচ্ছে। আমি লেডিস টয়লেটে ঢুকে গিয়ে বন্ধ করে আসি, একটু তার দিকে তাকিয়ে নিয়ে গিয়ে বন্ধ করে আসি। এটা গায়ে লাগে, যখন রাত্রিবেলা বাড়ি ফিরছি কলের আওয়াজ পাচ্ছি পড়ছে। এইটুকু সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে যে জলের অপচয় যেখানে আমি যার কাছে গবেষণা করে তিনি বলেন এরকম যদি তোমাকে জল দেওয়া হয় তুমি কখনো আখ খাওয়া জল ফেটে ফেলে আসবে, এটার পরিশোধন করতে অনেক পয়সা লাগে। আখ খাওয়া মানে জলটা ফেলে দেওয়া। সুতরাং সেটুকু সতর্কতা আমাদের কমিউনিটি এরিয়াতে আমরা একটু যেন আমরা পাবো। ফিক্সচারের কথা বলা হচ্ছে, ওয়াটার এফিসিয়েন্ট ফিক্সচার। আমাদের দেখা গেছে যে একটা পরিবারে 90% পরিবারে দেখা যাচ্ছে যে 3 জন মানুষ থাকেন অন্তত যারা ফুল বডি শাওয়ার নেয়। তাহলে সেক্ষেত্রে লো ফ্লো শাওয়ারিং ব্যবহার করতে হবে। এবং ওয়াটার এফিসিয়েন্ট ফিক্সচারের মাধ্যমে টাটা কনসালটেন্সি সার্ভিসেস তারা যে একটা পরিসংখ্যান দিয়েছে তাতে আমরা 35 থেকে 40% জলের ব্যবহার কমিয়ে আনতে পারি। এবং আরেকটা যেটা একেবারে সচ্ছল পরিমাণে ব্যবহার করি আমরা আজকাল, মধ্যবিত্তও ব্যবহার করছি, যে ওয়াশিং মেশিন। সেই ওয়াশিং মেশিনগুলো দেখা গেছে যে ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন যদি আমরা প্রেফার করি টপ লোডিংয়ের থেকে, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের জলের সাশ্রয় কিছুটা করবে। এবং ফুল ফ্লাশ সিস্টেম 10 লিটার যার ক্যাপাসিটি সেটা না ব্যবহার করে যদি আমরা 2-4 লিটারের ক্যাপাসিটি সিস্টেম ব্যবহার করে থাকি, তাহলে দেখা যাবে জলের ব্যবহারটা অপচয়টা 30 থেকে 40% কমে আসবে। এবং রিসাইক্লিং অফ গ্রে ওয়াটার, এই যে বিরাট কোহলির কথাটা বলেছিলাম, বিরাট কোহলির কোনো এখতিয়ার ছিল না পরিশুদ্ধ পানীয় জল দিয়ে গাড়ি ধোয়া। অনায়াসে গ্রে ওয়াটার অর্থাৎ যেগুলো আমাদের বেসিন সিঙ্ক এই সমস্ত থেকে যে জলগুলো বেশি আসে বেরিয়ে আসে তাকে একটা ন্যূনতম পরিশোধনের মধ্যে দিয়ে আমরা এই কাজটা করতে পারি। অনেকটা সময় নিয়ে ফেলছে, আমি জানি না আপনাদের বিরক্তির উৎপাদন কতটা হচ্ছে। প্লাস্টিক দূষণ নিয়ে আমি বলবো। তৃতীয় যে বিষয়টা প্লাস্টিক দূষণ, এটা নিয়ে হবে না সিস্টেম, তবু বলার চেষ্টা করছি। প্লাস্টিক নিয়ে একটা বিতর্ক আছে আমাদের। এই বিতর্ক আমরা সকলেই কম বেশি শিকার, যে প্লাস্টিক কি সত্যি আমরা বর্জন করতে পারি। এক কথায় বলি, আমার ইচ্ছে হলেও কি আমি সকালবেলা যে টুথব্রাশ নিয়ে দাঁত মাজবো সেটা প্লাস্টিক ছাড়া ধাতব টুথব্রাশ ব্যবহার করতে পারবো? আমি অত দেখিনি। আমার ছোটবেলা থেকে জন্ম থেকে যে টুথব্রাশ ব্যবহার করেছি প্লাস্টিকেরই ব্যবহার। যে বালতিটা নিয়ে আমি স্নান করতে যাবো, যে মগটা নিয়ে, সেগুলো তো আমরা ধাতব মগ বা ধাতব বালতি আজকে আমরা ব্যবহার করি। দৈনন্দিন প্রয়োজন যে চেয়ারগুলো ব্যবহার করি আমরা, সেগুলো কি কাঠের বা ধাতব কতটুকু হয়? কাঠটাও কিন্তু যে খুব একটা বিজ্ঞানসম্মত তা বলা যাবে না। কাঠ মানে সেটা হচ্ছে কোনো না কোনো বৃক্ষ ছেদন করে আমরা কাঠ ব্যবহার করছি। প্লাস্টিকের বিশেষত্ব আছে, এতগুলো বিশেষত্ব আছে। ওয়াটার প্রুফ এলিমেন্ট, ক্যান বি মোল্ডেড ইন এনি শেপ, যে কোনো আকারে তাকে দেওয়া যায়, খুব হালকা, খুব টেকসই এবং সস্তা। কিন্তু মনে রাখতে হবে প্লাস্টিকের দুটো বিষয় রয়েছে, সেটাকে বিচারের মধ্যে রাখতে হবে। এক, প্লাস্টিক কিন্তু এখনো অবধি বায়োপ্লাস্টিক যে তৈরি করা হচ্ছে সেটা মূলত গবেষণা স্তরে রয়েছে। এই প্লাস্টিক হচ্ছে পচনশীল, অর্থাৎ মাটির মধ্যে যদি আমরা প্লাস্টিক পুঁতে রাখি 400 বছর অবিকৃত অবস্থায় থেকে যায়। দ্বিতীয়ত হচ্ছে যে এক ধরনের বড় ধরনের প্লাস্টিক, সেগুলো হচ্ছে পুনর্ব্যবহারযোগ্য না, তাকে আমরা থার্মোসাইড। আমি সেই ডিটেলসের মধ্যে যাচ্ছি না, বিস্তারিত আলোচনা করছি না। থার্মোপ্লাস্টিক যেগুলোকে বলা হয় সেগুলো হচ্ছে পুনর্ব্যবহারযোগ্য, এবং থার্মোসেট হচ্ছে যে সেগুলো পুনর্ব্যবহারযোগ্য নয় যে প্লাস্টিক। এখানে কিছু পরিসংখ্যান আমি বাংলা ভাষায় লিখেছিলাম সাহস করে, সেটা আসেনি কারণ খুব সম্ভবত এই সিস্টেমের মধ্যে বাংলা ওয়ার্ডটা নেই। তিমির মৃত্যু ছবিতে দেখিয়েছি, থাইল্যান্ডের উপকূলে এসে হাজির হয়েছিল একটা তিমি, প্রায় মৃত্যু শয্যায় থাকা একটা তিমি মাছ। প্লাস্টিক তার পেটের মধ্যে থেকে প্রায় 30-40 কেজি প্লাস্টিক পাওয়া গেছে। আর একটা বিপর্যয়ের কথা আমি বলে দিতে চাই, সেটা আমরা কেউ জানি না বা খেয়াল করি না, সেটা হচ্ছে মাইক্রোপ্লাস্টিক দূষণ। এই প্লাস্টিককে যদি আমরা সূর্যের আলোর মধ্যে বা জলের মধ্যে দীর্ঘদিন রেখে দিই, তাহলে তার ছোট ছোট ক্ষয় হয়, এবং সেটা দানাগুলোকে বলা হয় মাইক্রোপ্লাস্টিক, যেগুলো আকার এই হাতের আঙুলের উপর দেখানো যাচ্ছে 0.5 মিলিমিটার।
এবং এই প্লাস্টিকগুলো এক একটা দানা সেটা যদি আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে তাহলে সেটা কখনোই আর প্রসেস করে বেরিয়ে আসবে, ঠিক আছে, শরীরের মধ্যে। তার বিপদের দিকটা হচ্ছে কি, আপনারা সবাই খেয়াল করেছেন টুথপেস্ট, আমি কোনো কোম্পানির নাম বলছি না, টুথপেস্টের মধ্যে ছোট ছোট দানা দেওয়া থাকে অনেক টুথপেস্ট। এগুলোকে এক্সফোলিয়েন্ট হিসেবে ব্যবহার করা হয় হেলথ এবং বিউটি প্রোডাক্টে। কোথায় কোথায়? ক্লিনজারে, টুথপেস্টে, ফেস ওয়াশে, সাবানে, শাওয়ার জেলে। এবং এইটা আমরা যাকে বলি চলতি কথা বায়োম্যাগনিফিকেশন, আমাদের শরীরের মধ্যে এবং অন্যান্য প্রাণী যেগুলোকে আমরা খাই আমাদের খাদ্য শৃঙ্খলের মধ্যে আস্তে আস্তে বড় হতে হতে আমাদের শরীরের মধ্যে বিপুল পরিমাণে প্রবেশ করে। এই প্লাস্টিকের যে দূষণ, সেই দূষণের চিত্রটা আমি কলকাতা শহরের ক্ষেত্রে যাওয়ার আগে গোটা বিশ্বের চিত্রটা দেখুন। আজ অবধি গোটা বিশ্বে 9.1 বিলিয়ন মেট্রিক টন প্লাস্টিক তৈরি হয়েছে। তার মধ্যে 6.9 বিলিয়ন মেট্রিক টন প্লাস্টিক ওয়েস্ট হয়েছে। এর মধ্যে 9% যেগুলো রিসাইকেল হয়েছে, পুনর্ব্যবহার করা হয়েছে, সেগুলোকে নিয়ে আমাদের খুব একটা বেশি চিন্তা নেই। 12%কে পুড়িয়ে ফেলা হয়েছে, 79%কে মাটির নিচে জমিয়ে রাখা হয়েছে, ল্যান্ডফিল প্রযুক্তি আমরা যাকে বলি, সেগুলোই বললাম 400 বছর অবিকৃত অবস্থায় থাকে। আর কলকাতা শহরে আমরা দেখেছি যে পরিমাণ আমরা প্লাস্টিকের প্যাকেট, পলিপ্যাক ব্যবহার করি, প্লাস্টিকের প্যাকেট ব্যবহার করি, সেগুলো মনে রাখতে হবে সেগুলো হচ্ছে যে রিসাইক্লেবল নয়। আপনি যদি রাস্তার ধারে একটা প্লাস্টিকের প্যাকেট ফেলে রাখেন, আজকালকার দিনের কাগজ করে তুলবে। আমাদের ধাবা অঞ্চলে যাওয়ার সুযোগ হয়েছিল, সুযোগ বলবো মানে সৌভাগ্য বলছি না, সুযোগ হয়েছিল। কারণ যুধিষ্ঠিরের নরক দর্শনের পর যদি আপনি ধাবা অঞ্চলে যান, মনে হয় আপনি হচ্ছেন এই যুগের যুধিষ্ঠির, আপনার নরক দর্শন হচ্ছে। সেখানে এইটুকু বাচ্চা ছেলে মেয়ে সমস্ত বিপদ চোখরামকে অস্বীকার করে তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ করছে। ওই জঞ্জাল স্তূপের মধ্য থেকে প্লাস্টিকের আইটেমগুলো খুঁজে বার করছে, যেগুলো পুনর্ব্যবহার করার জন্য। যদি প্লাস্টিকের প্যাকেট পায় তারা নেবেন, কারণ পুনর্ব্যবহার হয় না, তারা সেটুকু সচেতনতা আছে। ফলে এই যে প্লাস্টিকগুলো কলকাতা শহরে মাটির মধ্যে রয়েছে, তার একটা বিপদের দিক হচ্ছে, এক তো এর পচন হবে না, বিকৃতি হবে না। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, এটা বৃষ্টির জলকে আমাদের অ্যাকুইফায়ার বা জলস্তরে, ভূগর্ভস্থ জলস্তরে মেশার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। ফলে জলস্তর যেটা ক্রমশ নিম্নগামী, সেটা আরো নিচে নামতে থাকবে যদি না আমরা এই প্লাস্টিককে পরিবেশ থেকে সরিয়ে রাখি। তাই প্রশ্ন হবে, কলকাতা শহরের ছবিটা একবার দেখে নিই। কলকাতা শহরে কি ধরনের প্লাস্টিক পরিসংখ্যান হচ্ছে? সব থেকে বেশি পাওয়া যাচ্ছে পলিথিন ব্যাগস, 37%, 37%। এবং মাল্টিলেয়ার প্লাস্টিক, যেটা অনেক সময় প্যাকেজিং এর কাজে ব্যবহার করা হয়, 31%। কলকাতায় প্রত্যেক দিন আমরা গড় মাথা পিছু 450 গ্রাম করে সলিড ওয়েস্ট, কঠিন বর্জ্য তৈরি করি। এই 450 গ্রামের মধ্যে যদি ধরা যায় মোটামুটি কলকাতার মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট জেনারেশন, সেটা 4000 থেকে 4500। এবং এর মধ্যে দেখা যাচ্ছে যে মাত্র প্রক্রিয়াকরণ করা হয় 600 থেকে 700 টন প্রতিদিন, বাকিগুলো প্রক্রিয়াকরণ হয় না। এবং এর সাথে সাথে এই যে 4500 থেকে 4500 টন প্রতিদিন সলিড ওয়েস্ট তৈরি হয়, তার মধ্যে দেখা যাচ্ছে 500 টন হচ্ছে প্লাস্টিক, এবং সেটা হচ্ছে গড়পড়টা হচ্ছে 8 থেকে 10%। তাহলে এই যে প্লাস্টিকটা তৈরি হচ্ছে, এই প্লাস্টিকের খারাপ দিক হচ্ছে কি, দুটো খারাপ দিক আছে। প্লাস্টিককে যখন আমরা পোড়াই, সব থেকে বিপজ্জনক দিক দেখবেন, শীতকালে আমাদের প্রবণতা আছে চায়ের দোকানের পাশে ডিমের প্লেট পড়া আছে। জানি না আমরা 3টে মারাত্মক জিনিস, কার্বন মনোক্সাইডকে বাদই দিলাম, 3টে মারাত্মক জিনিস, একটা হচ্ছে ডাইঅক্সিন, একটা হচ্ছে ফিউরান, আর একটা হচ্ছে স্টাইরিন। এই 3টে ক্যান্সার সৃষ্টিকারী গ্যাস ওই প্লাস্টিক পোড়ানোর মধ্যে দিয়ে বার হয়। অনেক সময় দেখি বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে, তার পাশে ডিমের প্লেট পোড়ানো হচ্ছে। আমরা জানি না ভবিষ্যৎ প্রজন্মকে কতটা বিপদের দিকে ঠেলে দিচ্ছে। এখন তো আমরা বলতে পারবো না যে বিপুল সংখ্যায় মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, ঠিক তারা কতটা পেস্টিসাইড বা কীটনাশকের দূষণের কারণে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, কতটা বায়ু দূষণের জন্য হচ্ছে, কতটা প্লাস্টিক দূষণের জন্য হচ্ছে, কিছুই আমরা বলতে পারি। শুধু আমরা জানি ক্যান্সারের শিকার হচ্ছে অনেক মানুষ। এই ছবিটা আমরা দেখালাম এই কারণে, গোটা বিশ্ব জুড়ে 1 লক্ষ মেরিন ম্যামাল, স্তন্যপায়ী প্রাণী এবং কচ্ছপ প্রত্যেক বছর এই প্লাস্টিক ওয়েস্টের জন্য তারা অকালে প্রাণ হারায়। তাহলে কি করতে হবে প্লাস্টিকের জন্য? যেটার ক্ষেত্রে প্রতিবন্ধকতা,
এক হচ্ছে পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক, রিসাইক্লেবল প্লাস্টিক ব্যবহার করতে হবে। যদি দেখি সেটা সিঙ্গেল ইউজ প্লাস্টিক, তাকে যতটা সম্ভব পরিহার করতে হবে। আমাদের নিষেধাজ্ঞা থাকবে হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের, যেটা একবার ব্যবহারের পর আর দ্বিতীয়বার ব্যবহার করা যায়। আর প্লাস্টিক ব্যবহারের ক্ষেত্রে যে নীতিটা আমরা নিয়ে চলি, তাকে আমরা কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা বলি 4R: রিফিউজ, রিডিউস, রিইউজ, রিসাইকেল। এই 4টে R আমাদের মাথায় রাখতে হয়। প্রথমটা হচ্ছে যে রিফিউজ, প্রত্যাখ্যান করব। আগামী 30শে জুনের পর থেকে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বলে দিয়েছে এগুলো আর ব্যবহার করতে পারবো না, স্ট্র দিয়ে কোল্ড ড্রিঙ্কস খেতে পারবো না। সিঙ্গেল ইউজ প্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিক সমস্ত ধরনের নিষেধ জারি হবে। রিডিউস, সংখ্যায় কমাতে হবে, যেটা একান্ত পারবো না। প্লাস্টিকের বোতল, জলের বোতল, কাঁচের বোতল বা ধাতব বোতলে জলের কোম্পানি জল দিতে পারবে না, দামে পোষাবে না, কিন্তু তার পরিমাণটা কমিয়ে আনতে হবে। রিইউজ, এই প্লাস্টিকের ব্যবস্থাপনা আমাদের করতে হবে কিভাবে? রাস্তা তৈরি করার ক্ষেত্রে প্লাস্টিক একটা গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এবং শেষে রিসাইক্লিং, একটু খরচ সাপেক্ষ বিষয়। প্লাস্টিক থেকে আমরা ফুয়েল অয়েল তৈরি করি, সেখান থেকে আমরা পরিশোধন করে আমরা ডিজেল তৈরি করতে পারার যে প্রযুক্তি, সেটাকে আমরা করায়ত্ত করেছি। তাহলে এই বিকল্প ভাবনাগুলো আমাদের মাথার মধ্যে রাখতে হবে। শেষ যে বিষয়টা ছুঁয়ে যাবো সেটা হচ্ছে এয়ার পলিউশন। এটা নিয়ে বহুবার আমরা আলোচনা করি। বায়ু দূষণ, স্যার রয়েছেন, স্যার বায়ু দূষণ নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। বায়ু দূষণের বিশেষ করে শারীরিক যে প্রভাব, সেগুলো নিয়ে স্যার বিস্তারিত করবেন। আমি সেখানে মধ্যে যাবো না, আমার আলোচনা থেকে সংক্ষিপ্ত করব। এই বিষয়গুলো স্যার করবেন বলে আমি ছুঁয়ে যাচ্ছি এগুলোকে। কলকাতা শহরের ক্ষেত্রে আজ থেকে 20 বছর আগে আমরা ভাবতাম 3টে প্রধান বায়ু দূষণ। একটাকে আমরা বলতাম ধূলিকণা, তখন আমরা বলতাম ভাসমান ধূলিকণা, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। আজকে আর একটু বিস্তারিতভাবে আমরা ভাবি, তার মধ্যে দুটো ভাগ আছে। একটা হচ্ছে শ্বাসযোগ্য বাহু ধূলিকণা, তাকে আমরা বলি রেসপিরেবল পার্টিকুলেট ম্যাটার বা PM10। এই হচ্ছে তার আকৃতি। সেগুলো মূলত হচ্ছে ডাস্ট, পোলেন, এগুলো যার ব্যাস হচ্ছে 10 মাইক্রন থেকে 14। তার মধ্যে আরো ফাইনার ফ্র্যাকচার, যেটা আরো সূক্ষ্মতর অংশ, তাকে আমরা বলি ফাইন পার্টিকুলেট ম্যাটার, PM2.5। দেখতেই পাচ্ছেন যে একটা PM10 একটা মানুষের মাথার চুল বরাবর প্রায় 5টা থেকে 7টা 8টা থাকতে পারে, এতটাই সূক্ষ্ম। আর যদি PM2.5 হয়, সেটা হচ্ছে এইরকম, প্রায় 25টা থেকে 30টা পরপর PM2.5 একটা মানুষের চুলের ব্যাস বরাবর থাকতে পারে, এতটাই সূক্ষ্ম। এই সূক্ষ্ম ধূলিকণাগুলো শরীরের কত গভীরে প্রবেশ করতে পারে, যত সূক্ষ্মতর হবে। এবং কলকাতা শহরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রায় 80% PM2.5 হচ্ছে PM1 রেঞ্জে পড়ে, অর্থাৎ 1 মাইক্রনের থেকেও সূক্ষ্ম। ফলে সেটা আমাদের শ্বাসযন্ত্রের একদম গভীরতম অংশে সেটা চলে যেতে পারে, এই অ্যালভিওলি অংশ তো চলে যেতে পারে। আমি মাপকাঠিগুলো আমি আলোচনার মধ্যে যাচ্ছি না। গোটা বিশ্বের চিত্র দেখুন। এই চিত্রটা দেখে পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে উন্নয়নশীল বা ডেভেলপিং কান্ট্রি আমরা আজকের দিনের পরিভাষায় যাদের বলি, তারা হচ্ছে সব থেকে বিপর্যয়ের শিকার। এবং 97% শহর যারা লো এবং মিডল ইনকাম কান্ট্রির মধ্যে রয়েছে এবং যাদের জনসংখ্যা 1 লাখের থেকে বেশি, তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত মাপকাঠি মেনে চলতে পারছে না। তার ফলশ্রুতি স্বরূপ কি হচ্ছে? পরের পরিসংখ্যাটা দিয়ে রয়েছে এয়ার পলিউশন নিয়ে। আমরা যখন আলোচনা করি বায়ু দূষণ নিয়ে, আমরা অনেকেই জানি না যে এয়ার পলিউশন নিউরো ডেভেলপমেন্ট প্রসেসের ক্ষেত্রেও কিন্তু একটা বিপর্যয় নিয়ে আসছে। 93% শিশু গোটা বিশ্বে যাদের 15 বছর বয়স থেকে বয়স কম, তারা এই ধরনের বায়ু দূষণের শিকার হচ্ছে। আমরা যাবতীয় আলোচনা করি, যেহেতু আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলি, ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে আমাদের যাবতীয় নীতি প্রণয়ন করার বিষয় থাকে। যারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তাদের যে ডেটাবেস, সেই ডেটাবেসের হচ্ছে গুরুত্ব দেওয়া হচ্ছে যে শিশু কিশোরদের তারা কতটা এক্সপোজ হচ্ছে এবং এই এক্সপোজারের কারণে কি হচ্ছে সেটা আমরা পরে বলবো। দেখুন, সব থেকে বেশি মৃত্যুর জন্য 2012 সালের পরিসংখ্যান, একটু পুরনো, কতটা মারণ। প্রত্যেক বছর 8 মিলিয়ন মানে 80 লক্ষ মানুষের মৃত্যু ঘটে হচ্ছে বায়ু দূষণের কারণে। তার মধ্যে বাইরের অর্থাৎ আউটডোর এয়ার পলিউশনের জন্য 37 লক্ষ, ইনডোর এয়ার পলিউশনের জন্য 43 লক্ষ।
এখন প্রশ্ন, আমি ইনডোর এয়ার পলিউশনের শিকার কারা? আমরা কলকাতা শহরে যারা গ্যাসে রান্না করি তারা বলব, বিস্তীর্ণ গ্রামাঞ্চলে যে সমস্ত মহিলারা সকাল বিকেল কাঠে বা বায়োমাস বার্নিং করে রান্না করে, তারা যে কি পরিমাণ বায়ু দূষণের শিকার হয়ে লাং ক্যান্সারের শিকার হন, আমাদের সেই পরিসংখ্যান সঠিকভাবে আমাদের থাকে না। এবং দেখা যাচ্ছে যে সব থেকে মারণ 5টা রোগ, দেখুন, ইসকিমিক হার্ট ডিজিজ, সেরিব্রোভাস্কুলার ডিজিজ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, লোয়ার রেসপিরেটরি ইনফেকশন, লাং ক্যান্সার। তারপরেরটা হচ্ছে এইচআইভি এইডস, তার সাথে বায়ু দূষণের কোনো সম্পর্ক নেই, কিন্তু প্রথম 5টা তার সাথে সরাসরি বায়ু দূষণের সম্পর্ক। এটা হচ্ছে প্রতি 1 লক্ষ মানুষ পিছু মৃত্যু। দেখুন, ভারতবর্ষ, কলকাতা সহ সবই ওই লাল অঞ্চলের মধ্যে পড়েছে। কতটা মৃত্যু হয়? প্রতি 1 লক্ষ মানুষের মধ্যে 151 থেকে 316 জন বায়ু দূষণের কারণে মারা যায়। কলকাতা শহরে আমরা পরিসংখ্যান যে দেখেছি, এটা নিয়ে একটু বিতর্ক রয়েছে। এটা ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট, কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা, তারা গবেষণা করে দেখিয়েছেন যে মূল উৎসগুলো কি। মূল উৎস PM10 এর ক্ষেত্রে তারা বলছে রোড ডাস্ট, রাস্তার ধুলো, অর্থাৎ আনপেভড যে সমস্ত সারফেস থাকে সেখান থেকে যে ধুলো আসছে সেটা। যদিও কলকাতার বোস ইনস্টিটিউট তারা যে গবেষণা করেছেন তাতে তারা বলছেন কলকাতা শহরের সব থেকে বেশি বড় দূষণের উৎস হচ্ছে আবর্জনা পোড়া। এটা প্রায় 40 থেকে 45%। আর যানবাহনের দূষণ সেটা হচ্ছে 20 থেকে 25%। এখন আমরা যানবাহনের দূষণ নিয়ে অনেকটা বেশি ভাবি, কিন্তু আমাদের এই আবর্জনা পোড়ানোর জন্য যে দূষণ, বায়োমাস বাড়ে, সেটা আমরা অনেক সময় ভাবি যে দিল্লির উপকণ্ঠেই কোথায় ঘটনাগুলো ঘটে। তা নয়, কলকাতার আশেপাশে, কলকাতা শহরের মতো ঘটে। আমরা নিউ টাউন এলাকার জন্য একটা কাজ করছি, সেখানে আমরা দেখছি নিউ টাউনের মতো একটা জায়গা যেখানে অত্যন্ত সচ্ছল মানুষজন বসবাস করে, তার উপকণ্ঠের অঞ্চলে এরকম বায়োমাস বার্নিং এর ঘটনা নির্বিচারে ঘটে, বিশেষত শীতকালে। PM2.5 এর ক্ষেত্রে রোড ডাস্ট 24%, কিন্তু ট্রান্সপোর্টেশন এক্সস্ট হচ্ছে 23%। এই যে ওপেন বার্নিং, এই অংশটা যেখানে দেখা যাচ্ছে 6%। কলকাতার বায়ু দূষণের সাম্প্রতিক চিত্র, একটু পুরনো চিত্র। শীতকালে নির্ধারিত মাত্রার থেকে 4 গুণ বেশি থাকে। আমরা বলি যে যারা শীতকালে সকালবেলায় মর্নিং ওয়াকে বেরোন, ভুল করেন, কখনো বেরোবেন না। সকালবেলা রাত্রির থেকে রাত্রি সন্ধ্যে 7টার পর থেকে বায়ু দূষণের প্রকোপ বাড়তে থাকে, কারণ বাতাস তখন ভারী হয়, বায়ু চলাচল, বায়ুর গতিবেগ কমতে থাকে, ফলে মিক্সিং যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা ঠিক মতো চালু থাকে। ফলে যা বায়ু দূষণ ঘটে, বিশেষত রাতের বেলায় যে সমস্ত ডিজেল চালিত যানবাহনগুলো চলাচল করে, তার যে দূষণ, সেই দূষণটা সমস্তটাই হচ্ছে রাস্তার সংলগ্ন অঞ্চলে থেকে যায়। ফলে সকালবেলায় আপনি যখন মর্নিং ওয়াকে বেরোচ্ছেন, যতক্ষণ না সূর্যের তাপ ভালো মতো আসছে, যতক্ষণ না বাতাস গরম হচ্ছে, ততক্ষণ আপনি তার আগে যদি হাঁটার প্রক্রিয়া শুরু করেন, আপনি ভয়াবহ দূষণের শিকার হচ্ছেন। বরং সেক্ষেত্রে দুপুরবেলা 12টার সময় হাঁটা শীতকালে ভালো। কলকাতা শহরের এই ছবিটা যেটা বললাম যে কোন সময় দেখা যাচ্ছে, দেখুন এই যে ছবিটাতে, এই সময়টা কোন সময় দূষণের পরিমাণটা খুব, রাত্রিবেলা 9টা, 10টা, 11টা, 12টা, পরের দিন সকালবেলায় খানিকটা নামা না অবধি আমাদের মর্নিং ওয়াকে বেরোনো উচিত না। এই দূষণের কথাটা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ উচ্চারণ করে বেনজো আলফা পাইরিন, যেটা হচ্ছে সরাসরি আমরা বলি বাংলায় বেনজিন উপজাত, অর্থাৎ বেনজিন ডেরিভেটিভ, ক্যান্সারের জন্য দায়ী। প্রাথমিক কিছু তথ্য প্রকাশিত হয়েছিল, পরিবেশন কর্তৃপক্ষ দেখেছিল নির্ধারিত মাত্রার থেকে প্রায় 2 গুণ বেশি আছে। তারপরে নিয়মিত মাপার প্রক্রিয়াটা বন্ধ করে দিয়েছে। এটা সাম্প্রতিককালে ট্রেন্ড। দেখুন, গোটা কলকাতা শহরের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে মাপকাঠি 20 মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারে, তার থেকে কতটা বেশি। আমাদের দেশে যে জাতীয় মাপকাঠি, তার থেকেও আমরা কতটা বেশি, প্রায় 3 গুণ। এটা PM2.5 এর ক্ষেত্রে একই রকম প্রবণতা। নাইট্রোজেন ডাইঅক্সাইডের ক্ষেত্রে সাম্প্রতিককালে সেই প্রবণতাটা একটু নিম্নগামী হয়েছে। লকডাউন এবং আনলক ফেজের মধ্যে কলকাতা শহরের ক্ষেত্রে খুব একটা তফাৎ আমরা দেখিনি। লকডাউনের বছরটাতে 2020 সালে আমরা দেখেছিলাম পরপরটা PM2.5 48, লকডাউন উঠে যাওয়ার পর 2021 সালে সেটা আবার 66 মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটার হয়ে গেছে। অর্থাৎ আগের অবস্থাটি আমরা ফিরে গিয়েছি, 2019 সালের যে অবস্থা সেখানে আমরা ফিরে গিয়েছি।
এই ছবিটা একটু গুরুত্বপূর্ণ। এই ছবিটা এই কারণে গুরুত্বপূর্ণ, চিত্তরঞ্জন ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট তারা এই গবেষণাটা করেছিলেন যে এই অঞ্চলের আমাদের কলকাতা শহরের শিশু তারা কতটা দূষণের শিকার হচ্ছে। এই দূষণের শিকার হলে, বিশেষত ধূলিকণা সংক্রান্ত দূষণের শিকার হলে যেটা হয় সেটা হচ্ছে যে এক ধরনের বায়োমার্কার আমরা বলি অ্যালভিওলার ম্যাক্রোফেজ, সেটার পরিমাণ অনেক বেশি হয়ে যায়। সেটা সুন্দরবন অঞ্চলের শিশুর সাথে কলকাতার শিশু, তাদের একটা তুলনামূলক চিত্র তারা তুলে ধরেছেন। কলকাতার শিশুরা দেখা যাচ্ছে যে কলকাতা প্রায় 43% শিশু এবং গ্রামীণ অঞ্চলে মাত্র 14% শিশু এই ধরনের রেসপিরেটরি ডিসঅর্ডারের শিকার। এয়ার পলিউশনের জন্য কি হচ্ছে? বায়ু দূষণের জন্য আমাদের স্বাভাবিক আয়ু, গড়পড়তা আয়ু 1 বছর 8 মাস করে কমছে। অর্থাৎ আমরা যদি বায়ু দূষণকে নির্ধারিত মাত্রার মধ্যে রাখতে পারতাম, তাহলে আজকের যে শিশুটা জন্মাচ্ছে সে আরো 1 বছর 8 মাস বেশি আয়ু পেত গড়পড়তা। কারণ হিসেবে যদি আমরা চিহ্নিত করি, আমাদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদের ডিজেলের উপর নির্ভরতা। কলকাতা শহরে আমরা দেখেছি, আমি যখন পশ্চিমবঙ্গ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে চাকরি করতাম, আমার সৌভাগ্য হয়েছিল একজন বরেণ্য বিজ্ঞানীকে চেয়ারম্যান হিসেবে পাওয়া। তিনি ডক্টর দেবকুমার বসু, স্যাররা চিনবেন। ডক্টর দেবকুমার বসু বলেছিলেন তখনকার দিনে যে একটা লোক একটা টাটা সুমো গাড়ি করে যাচ্ছে, ডিজেল চালিত গাড়ি টাটা সুমো, তাতে একটা লোক বসে আছে। মন্ত্রী শান্তি হতে পারেন যদি উচিত নয়, তিনি যাবেন ডিজেল চালিত গাড়িতে একে আবার একটা গাড়িতে একজন যাচ্ছে, অথচ সেখানে তার ক্যাপাসিটি হচ্ছে 6 জন কি 7 জনকে নিয়ে যাবে। তাহলে এই ধরনের বিলাসিতা যদি আমরা দেখাই এবং যদি আমাদের পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম যদি খুব দুর্বল হয়, তাহলে কলকাতা দূষণকে কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে রাখা যাবে। এবং আমরা নির্ধারিত মাপকাঠি গোটা বিশ্ব যে গতিতে মেনে চলেছে তার থেকে অত্যন্ত দ্রুত গতিতে আমরা মেনে চলেছি। আমি আর বিস্তারিত আলোচনার মধ্যে যাব না। আমাদের আইনসম্মত অধিকার রয়েছে, আর্টিকেল 21, আর্টিকেল 39, আর্টিকেল 47, আর্টিকেল 48, প্রত্যেকটা ধারায় বলে দেওয়া হয়েছে যে বিশুদ্ধ বাতাস, বিশুদ্ধ জল পাওয়ার অধিকার আমার আইন স্বীকৃত অধিকার। কিন্তু সেই আইন স্বীকৃত অধিকার তার প্রাপ্য মর্যাদা পায় না। যে কথাটা বলছিলাম কিছুক্ষণ আগে, গত 1 দশক 2011 থেকে 21 কলকাতা শহরে হচ্ছে সব থেকে বেশি ফরেস্ট কভার নষ্ট হয়েছে, 30%। এটা টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন এবং এইটা সার্ভে করেছে কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া। এবং যদি দেখেন যে কিভাবে এই ফরেস্ট কভার নষ্ট হচ্ছে, কলকাতা শহরে এই মুহূর্তে 1.77 শতাংশ, 1.77 স্কোয়ার কিলোমিটার, বর্গ কিলোমিটার এলাকায় বন রয়েছে, ফরেস্ট রয়েছে। তার মধ্যে বেশিরভাগটা হচ্ছে ওপেন ফরেস্ট, অর্থাৎ খুব বেশি ঘন নয়। সেটা মুম্বাই শহরের ক্ষেত্রে 111 স্কোয়ার কিলোমিটার। এগুলো আমি কিছু বলতে পারবো না। মূল বিষয় হচ্ছে যে আমাদের কি কি করণীয় কাজ। যদি এটা যে কলকাতার চিত্র, দেখুন গোটা ভারতবর্ষের চিত্র, যদি OECD বলছে 2014 সালে তাদের একটা গবেষণা থেকে, যদি শুধুমাত্র অ্যাম্বিয়েন্ট অর্থাৎ আউটডোর এয়ার পলিউশনের কারণে গোটা ভারতবর্ষে 0.5 ট্রিলিয়ন মার্কিন ডলার খরচ হচ্ছে বায়ু দূষণ সংক্রান্ত রোগের চিকিৎসার জন্য, এবং যদি আমরা নির্ধারিত মাত্রা মেনে চলতে পারি, তাহলে আমাদের গড়পড়তা আয়ু কোথায় কতটা বাড়বে। যে বললাম 1 বছর 8 মাস গোটা ভারতবর্ষের গড়পড়তা। কলকাতা যে অঞ্চলে আমরা থাকি, আমাদের আয়ু বাড়বে হচ্ছে 3.5 বছর, অর্থাৎ আমরা 3.5 বছর কম বাঁচবো বায়ু দূষণ এখন যে পরিস্থিতি হয়েছে। তাহলে এই বাস্তবতার মুখে আমরা দাঁড়িয়ে রয়েছি। এ নিয়ে আমাদের নাগরিক সচেতনতার অভাব রয়েছে। আমি আমার একদম শেষ যে কথাগুলো বলবো, নাগরিক সচেতনতার অভাব রয়েছে। আমরা যতটা তথাকথিত রাজনীতি সচেতন, ততটা পরিবেশ সচেতন। সাম্প্রতিক অতীতে কিছু রাজনৈতিক দল তারা তাদের রাজনৈতিক যে সমস্ত প্রোগ্রাম তার মধ্যে পরিবেশের বিষয়টা আনার কথা ভাবনা চিন্তা করেছেন, আমি কোনো সাধু বুঝব। কিন্তু এই ধরনের সচেতনতার কথা কি আমরা ভাবতে পারি? 2019 সালের 10ই ডিসেম্বরের ঘটনা, সিডনি শহরের আশেপাশে অস্ট্রেলিয়া দাবানল ছড়িয়ে পড়েছিল আগুনের মধ্যে, এবং তখন
সিডনি শহরের বায়ু দূষণের মাপ বা মাত্রা নির্ধারিত মাত্রার থেকে 12 গুণ বেশি হয়ে গেছে। তাতে সিডনি শহরে দেখা গিয়েছিল যেখানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স থাকার কথা যে 200, তাকে আমরা বলি হ্যাজার্ডাস 2552 হয়ে গেছে। দেখুন কি পরিস্থিতি হয়েছিল সিডনি, বিখ্যাত অপেরা হাউসের ছবি। এবং সিডনির আসন্ন প্রসব মায়েরা তারা রাস্তায় নেমে মিছিল করছে এই বলে স্টপ বার্নিং আওয়ার বেবিস ফিউচার। কতটা সচেতনতার পরিচয় দিয়েছিলেন সেই সময়। এই ধরনের সচেতনতার পরিচয় আমাদের দিতে হবে যদি কলকাতাকে ভবিষ্যৎ নাগরিকদের বাসযোগ্য করতে হয়। এই ধরনের সচেতনতা। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যাদের কথা বলে শেষ করব, নরেন্দ্র দাভোলকর, গোবিন্দ পানসারে, এম কালবুর্গি, এদের কথা বলে আমরা শেষ করব। গৌরী লঙ্কেশ, এরা কুসংস্কার বিরোধী আন্দোলন করতে গিয়ে বিভিন্ন সময় শহীদের মৃত্যুবরণ করেছে। কারণ আমরা যারা এই কাজগুলো করি, আপনারা আজকে আমি একটুখানি উৎসাহিত বোধ করছি যে এত বিপুল সংখ্যায় আপনারা আজকে এসে উপস্থিত হয়েছেন। কিন্তু সত্যি কথা বলতে কি, পরিবেশ নিয়ে আলোচনা, পরিবেশ নিয়ে ভাবনা চিন্তা করার লোকজন খুবই কম। সেই সংবেদনশীলতা আমাদের সবার মতো নেই বললেও আমরা যারা বিজ্ঞান আন্দোলনের সাথে যুক্ত, আমাদের এই কাজটা নিরন্তরভাবে করে যেতে হবে, ধৈর্যের সাথে করে যেতে হবে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা সুস্থিত উন্নয়নের যে মূল কথা, সেই মূল কথা হচ্ছে যে ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নয়ন। যে উন্নয়নের সুফল শুধু আমরা পাবো তাই নয়, ভবিষ্যৎ প্রজন্মও পাবে। সেই দৃষ্টিভঙ্গি যদি হয়, তাহলে এই গ্রিস দেশের প্রাচীন যে উক্তি, সেটা আমাদের মনে রাখতে হবে। A society grows great when old men plant trees whose shade they know they shall never see. একজন প্রবীণ মানুষ, এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি, তিনি গাছ করছেন। এই গাছ যখন বনস্পতি হবে, তার ছায়া উনি কিন্তু পাবেন না, পাবেন যে শিশুটা, সেই শিশুটার জন্য উনি কিন্তু গাছ করছেন। সহনশীল বা স্থিতিশীল উন্নয়নের ধারণাটা কিন্তু এরকম। আজকে আমরা সুফল না পেতে পারি, কিন্তু ভবিষ্যৎ পৃথিবীকে বাসযোগ্য করে রেখে যাওয়ার জন্য আমাদের খানিকটা অঙ্গীকার করতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।